আসেন ক্ষীরমালাই কুলফি মালাই, আসেন ক্ষীরমালাই কুলফি মালাই। আমার নাম হলো নকুল হালদার, আর আমার ইনকাম হলো 500 টাকা লাভ ডেলি রোজগার হয়। আমার ছোটবেলায় ওই তোমার পরের বাড়ি কাজকর্ম করে আমার জীবনটা কেটে, তারপর আমার মামা এই কাজ করতো, সেই মামাকে ধরে আমি এই মালাই করা শিখেছি, না তো আমি চলবো কিভাবে। সেই মামাকে শিখে দিয়েছে, তা উনি মারা গেছে, তা উনি শুধু দুধের কাজ করতো, তারপর আমি নতুন পদ্ধতি আমি ক্ষীরের কাজ করি। বালিগঞ্জে আমি 30-35 বছর ব্যবসা করছি, এইভাবে আমার কোন রকম চলে যাচ্ছে। এখনো কষ্ট হয়, এই যাতায়াত মানে ট্রেনে ওই গাড়ি নিয়ে, ব্রিজের ওপর থেকে গাড়ি নিয়ে আমাকে এপারে আসতে হয়, রোদে খুব কষ্ট হয়। ওই রোদে দাঁড়িয়ে কাজ করায় ওখানে আমার স্ট্রোক মতন হয়ে গেছিল, একদম শ্বাসকষ্ট। ওখানকার মানে হকাররা ধরে আমাকে হাসপাতালে ভর্তি করে দেয়, কিন্তু কি করবো, নিরুপায় করতে তো হবে, খেতে তো হবে মা। বুঝতে পারবেন না। Ulmon is a Santal girl. She lives in a village. Have you never been to her house? বিয়ে দিলাম, ছেলেকে বিয়ে দিয়ে এলো আমার বড় নাতি, তারপর হলো বড় নাতি, মানে তখন হাতুড়ে বেলা কিছু বোঝা যায় না, ছোটবেলায় 1 বছর হলে ওই বোঝা গেল যে প্রতিবন্ধী, মানে পুরো কথাটা বলতে পারে না। ওর এইভাবে ওর জীবনটা কেটে, লেখাপড়া শিখতে পারলো না। লেখাপড়ার জন্য খুব চেষ্টা করেছে, কিন্তু মাস্টার বলে দিল ও মাথায় রাখতে পারবে না, আর ওকে মাথার ওপর আর চাপ দিও না। আর ওই ছোট নাতি ওই পড়াশোনা করছে। ওই মালাই এসে উনি গুললে আমি ওই জাল দিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর আবার এসে খাপ কুটো ছেলেরা ধুয়ে কাপড় জামা ধুয়ে মেলতে হয়, ওই করতে করতে আমাদের 11টা-12টা হয়ে যায় খেয়ে শুতে করতে। আবার ভোর 4টায় উঠতে হয়, উনি ওই মালাই ভরে খাপ গুলো ভরে আবার নিয়ে যায় খেয়ে দেয়। এখন এই মালাই তৈরি করব, তারপর এই মালটাকে কালকের ভরা করব। আমার ডেলি ওই 1 কিলো 800 ক্ষীর লাগে, 550 টাকা। এই ক্ষীর একটু চিনি লাগবে, এলাচ লাগবে, এটাই ছোট এলাচ, এটাই গুঁড়ো করতে হয়, দিয়ে এটা মালাইকে দিতে হয়, দিলে এলাচের সেন্টটা আছে। একটু ময়দা লাগবে, দুধ লাগবে, এটাকে গুলে ফের মালটাকে ভালো করে চটকাতে হবে, চটকে মালটাকে একদম মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে তারপর এক জায়গায় ঢেলে তারপর উনানে জাল দিতে হবে, চিনি সব দিয়ে, চিনি একটু মজা লাগে, এটা দিয়ে মালটাকে ফোটাতে হবে, মালটাকে জাল দিতে হবে, দিয়ে মালটাকে বানাতে হবে। ওই ধারটা নাড়ু না লেগে গেলে অসুবিধা, পোড়া গন্ধ হয়ে যাবে। ওই একা উনি ভাত খায়, ওই জন্য করতে হয় ডেলি। ওই মালাই ঠান্ডা ঘাটে বলে ভাত খায়, হয়তো ডাল সেদ্ধ দেওয়া হয়, খায়। গ্রীষ্মকালে হলো তখন ব্যবসা একদম নর্মাল, তখন ওই 100 টাকা, 150 টাকা, 200 টাকা এইভাবে আমার ইনকাম হয়। আবার হয়তো কোনোদিন যেতে পারলাম না, খুব বৃষ্টি হচ্ছে, অফ হয়ে গেল। আর শীতকালে তো একদমই অফ, একদম। এই হাত ভেঙেছে, তাই 2 মাস পরে রয়েছে। আর সুগার তো, আর আমার 580 সুগার।
কিছুই খাই না, ওই ওনারা ওই সবজি টবজি একটু যা দেয় আর ডাল খাই খাই। ঠিক আছে। বৌমা 20 বছর এসেছে, আমাদের কোনোদিন ঝগড়াঝাটি নেই। 20-22 বছর হতে গেল। এই নাতি পুতিদের নিয়ে থাকি আর এ করি। এইটাই খুব আমরা আনন্দে আছি, বুঝলেন? ওই 1411। খাই না খাই মা, আমার ছেলেরাও আমার মুখের উপরে কথা বলে না। দুটো ছেলে, ছেলেগুলো আমার খুব ভালো। আমার নাম শ্যামাপ্রসাদ দে। আমি টালিগঞ্জ মেট্রোর সামনে ফার্স্ট গেটে আমার পেপার ম্যাগাজিনের দোকান ছিল। করোনার পর পুরো দোকানটাই বন্ধ হয়ে যায়, এমনকি আমার পেট চালানো মুশকিল হয়ে পড়ে। তখন থেকে আমি বাজারে এখানে চা বিক্রি করতে শুরু করি। আছে সকালবেলা সকাল 4টে থেকে শুরু করে এই 9:30 10টা পর্যন্ত বাজারের ভেতরে, মাছ বাজারের এখানে চা বিক্রি করি। আর বিকেলে টালিগঞ্জে ওখানে কফির দোকান শুরু করি। করোনার সময় যে আমি চা বিক্রি শুরু করি, এটা প্রথমে আমি আমার মিসেস শুরু করেছিলাম আমাদের পাড়া গলির মোড়ে দাঁড়িয়ে, কিন্তু কোথাও চা বিক্রি তো সেভাবে চলছিল না। আমি শুরু করি রাস্তার মধ্যেই, তখন প্রচন্ড রোদ। এই রোদের মধ্যেই শুরু করে তোমার বাঘাযতীনে ঘোরাফেরা শুরু করি, করতে করতে যাদবপুরে চলে যাই। যাদবপুর থেকে বিক্রি করে এসে আবার বাঘাযতীন আছে, বাঘাযতীন থেকে আবার গড়িয়ার দিকে চলে যাই, মানে সাইকেল নিয়ে ঘুরেই যাচ্ছি। আমি এই জন্য আমার চায়ের নাম দিয়েছি এটা মোবাইল টি, মানে ঘুরে ঘুরে বিক্রি করে বলে আমি এর নাম দিয়েছি এটা মোবাইল টি। আর যেটা নাকি আমাকে সহযোগিতা করার জন্য আমার দাদারা যথেষ্ট সহযোগিতা করেছিল, তারা ফ্লাস্ক কিনে দিয়েছিল। তারা ওই ফ্লাস্ক কিনে দেওয়ার জন্যই কিন্তু আমি চা বিক্রিটা শুরু করতে পারি। এমনকি এখনো আমি একটা ফ্লাস্কের থেকে আমার এখন 3টে ফ্লাস্ক করতে হবে। বই বিক্রি শুরু করি আমি ফুটপাতেই, সেখানেই তোমার বসে বসে আমি ছবি আঁকতাম। রাস্তাঘাটে লোকে দেখতাম যে অনেক বোতল ফেলে দিচ্ছে, এটা এত বোতল ফেলে দেওয়ার জন্য আমি ভাবলাম যে বোতলগুলো ফেলে দিচ্ছে, লোকের তো পায়ের তলায় পড়ছে, অনেকে হোঁচট খাচ্ছে, এই বোতলগুলোকে কি করি। তখন এই বোতলগুলোর মধ্যে আমি কাগজ মুড়ে দিতাম, সাদা কাগজ মুড়ে দিয়ে ওর মধ্যে লেখা শুরু করি। লেখাগুলোকে আমি গাছের মধ্যে ঝুলিয়ে দিতাম। এই যে আমি প্রথমে গ্লাসে সাদা গ্লাস মানে হচ্ছে আমার কাছে সাদা কাগজ, আর হাতে একটা কলম থাকলে আমি ছবি আঁকা শুরু করি। কফি কাপের মধ্যে যে ছবিগুলো আঁকছি সেগুলো হচ্ছে আমার মেয়ের পরামর্শেই। আমাকে বললো মেয়ে যে একদিন, তুমি যখন ছবি আঁকছো তাহলে তুমি গ্লাসের মধ্যে সবাইকে ছবি এঁকে দাও। বড় আকারে আর্টিস্ট হিসেবে স্বীকৃতি না পেলেও ছোটখাটো হিসেবে লোকে এখন আমাকে একটা শিল্পী হিসেবেই জানে। আগে যেটা নাকি সময় পেতাম ছবি আঁকার জন্য, এখন সেই সময়টা আমার হাতে কমে গেছে। রং তুলিতে যেটা ডুবে থাকতাম আগে, এখন আমি ফ্লাক্স বন্দি হয়ে গেছি, যার ফলে রং তুলিটা হাত থেকে প্রায় চলেই, এখন কলমটাই আমার এখন অস্ত্র হয়ে গেছে। হঠাৎ একদিন রাতের বেলা আমার ফোন আসে আমার বাড়িতে। আমি জি বাংলা থেকে ফোন করছি, জি বাংলা দাদাগিরি থেকে ফোন করছি। আমি জানি গাছ থেকে পড়লাম। আমি তখন বললাম ঠিক আছে, এটা তো না করা যায় না। আমি আমাদের সাধারণ মানুষের কাছে প্রত্যেকেরই একটা স্বপ্ন যে দাদাগিরি প্ল্যাটফর্মে দাঁড়ানোটা। আমার দোকানটা যেভাবে লেখালেখি দিয়ে সাজানো থাকে, সেই লেখালেখি গুলো নিয়ে গেলাম, আমার কফি সব নিয়ে গেলাম। তারা আমার ওই কফির স্টল তারা একটা সাজিয়ে দিল স্টেজের মধ্যে। লাস্টে গিয়ে দাঁড়িয়ে রইলাম দুজনে মিলে। দাদা আমার কফি খেলে আমি কফি বানিয়ে দিলাম দাদাকে একটা। তা আমি ওখানে রানার্স হয়েছিলাম। চায়ের জন্য যে র মেটেরিয়াল যেগুলো বলছিলে, চা, দুধ, চিনি, এগুলো সব মিলিয়ে, বিস্কুট, এসব মিলে আমার ধরে নাও প্রায় 700 থেকে 800 টাকা লেগে যাচ্ছে পার ডে খরচ। আর এদিকে বিক্রি করে গিয়ে উঠছে তোমার 1200 টাকার মতো উঠছে, 1200 টাকা উঠে যাচ্ছে। লোকে ঠিক গরমে কফিটা খেতে যায় না, তাই এখন কোল্ড কফি, দই কফিটা তৈরি করছি। তা কোল্ড কফিটা মোটামুটি লোকে ধরতে শুরু করেছে। প্রফিট যেটা বলা যায়, আমি কখনোই নিজের দোকান বলে আমি সেভাবে প্রফিটটা কখনো আমি দেখিনি। এই যে তোমরা যে মাচাগুলো দেখছো না, এই মাচার মধ্যে সবাই রোববারে করে চা মাছ ধরতে বসে, তখন এদেরও চা খাওয়ার দরকার পড়ে। তখন আমি যে মাচাগুলোর মধ্যে তোমার একটা সাঁকো বাঁধা আছে, একটা বাঁশ পাতা আছে, ওই বাঁশের উপর দিয়ে ওই ফ্লাক্স হাতে করে নিয়ে, ব্যাগ নিয়ে, সব নিয়ে ঘুরে 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 এই মাচা থেকে সেই মাথায় পুরো লাইন ধরে ধরে চা দিতাম এখানে। এরা তো উঠে গিয়ে চা খেতে পারতো না, না আমি চা দিচ্ছি তো চা দেখা যায় হাত দিতে গিয়ে চা উপরেই হাত দিল, চা গেল পড়ে ওইদিকে তো রয়েছে, তার ফাতনার দিকে তো এবার চা খেতে একবার আমি পুরো উল্টে গেছিলাম, একদম জ্বলে।
ফ্লাক্স রয়েছে এইবার, আমি পুরো এইবার ট্রেনে, তারপর আমাকে শীতকাল কাপ ছিলাম প্রথমে, এক কাপা হচ্ছে ঠান্ডা, দ্বিতীয় কাপা হচ্ছে ভয়, পড়ে গেছি না ওইভাবে। ফ্লাক্সের মধ্যে তোমার 2 লিটার 200 করে থাকে, আমার ছোট ফ্লাক্স, খালি ফ্লাক্সগুলো তো ক্যারি করতে হয়, দুই হাতে, এক একটা হাতে দুটো করে ফ্লাক্স ক্যারি করতে হয়, আর একটা হাতে তো বিস্কুটের জন্য থাকে, তাই এই দুটো ক্যারি করতে গেলে রীতিমতো আমার এই সমস্ত গুলো তো ব্যথা হবেই। তোমার এই যে এখন যে চা বিক্রি, কফি বিক্রি, এটা নিয়ে আমি স্যাটিসফাই কিনা তোমরা সবাই জানতে চাও। আমি একটাই কথা বলবো, এই যে গতিটা আছে, গতি থাকলে মানুষ চলতে থাকবে, তো এই গতি নিয়ে কিন্তু আমার ঠিকই চলছে এখন। এই গতি আমার থেমে নেই, কারণ কি আমি নিজে যেহেতু থেমে নেই, তাই জন্য আমার গতিটাও থেমে নেই। নমস্কার, আমি রবি পাল। চুচুড়া ঘড়ির মোড়ে 1998 সাল থেকে বাবার কাছে হাতে খড়ি চাবি শেখা, আজ কাজ করে আমার সংসারপাতি চলে। আমি এখান থেকে 8টার সময় বেরিয়ে যাই বাড়ি থেকে, ওখান তারপরে ঝাড়পাট দিতে হয়, যেরকম জল ফল দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে ওই বেজে 8:30 15টা বেজে আমার দোকান খুলি। করার পর 1:30 2টো বাজে, কাজ হলে হোটেলে খাই, আর কাজ না হলে আমাকে আবার বাড়িতে চলে আসতে হয়, বাড়ির খাবার খেতে হয়। স্কুল যখন শনিবার রবিবার ছুটি থাকতো, আমার বাবা যেখানে বসে তার উল্টো দিকে একটা শনি মন্দির আছে, সেখানে বিভিন্ন রকমের গান হতো। আমি গানটা শুনতে খুব ভালোবাসতাম, তাই গান শোনার লোভে মায়ের কাছে আবদার করে আমি বাবার কাছে যাবো বলতাম, বাবা আমাকে নিয়ে যেত। বাবা যখন চা খেতে বা টিফিন করতে যেত, তখন ওই আমি যন্ত্রপাতি ঘাঁটতাম। বাবা তখন আগ্রহ হয়, বলে না ছেলে কাজ শিখতে চাইছে। আমি তখন বলতাম, বাবা তুমি আমাকে কাজ শেখাও। বলছে ঠিক আছে, টুকটুক টুকটুক করে তখন ছোট ছোট তালা আমি করতে পারতাম। আমার বাবা আমাকে আবার অন্য জায়গায় কাজ শিখতে পাঠিয়েছিল, বলছে এখানে। আমিও গেলাম, বাবার গুরু যে আছে সে বললো ঠিক আছে তাহলে দাদা তোমার ছেলেকে আমি কাজ শেখাবো। আমি বাবার আমি চাইছি যেন আরো বড় ধরনের মিস্ত্রি হোক। যখন আমার একটা ছোটবেলায় লোক ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল, ওটা আমার একটু কেমন লেগেছিল। তখন বলেছি না, মিস্ত্রি হবো, একটা খুব ভালোভাবে হবো। ইয়ে করতাম। আমি তখন কলকাতায় যেতাম কাজ শিখতে, ওই শনি রবিবার করেই আমি যেতাম বেসিক্যালি, কেন পড়াশোনা করতাম। পড়াশোনা না করলে তো পৃথিবীতে অন্য কিছু জায়গাও যেতে পারা যাবে না, মূর্খ হয়ে থাকতে হবে। তারপরে বাবা চলে যাওয়ার পরে পুরো সংসারের হালটা আমার ঘাড়ে পড়ে। আমি এখন এই সংসারে চাবি বিক্রি করেই খাই। আমার জীবনে একটা মজার ঘটনা ঘটে গেছে। 2023 সালে 19শে মার্চ শনিবার আমি ফুটপাতে যেরকম বসছিলাম সেরকমই বসে থাকি। হঠাৎ 2 অফিসার 2 বাবু এসছে, আমাকে ফোন দেখিয়ে বলল, भैया आप ये लॉक खोल सकेंगे? আমি দেখে বললাম হ্যাঁ হ্যাঁ দাদা খুলতে পারবো। তখন বলছে आपको अभी जाना पड़ेगा। আমি দাদা अभी तो नहीं जा सकेंगे हम। क्यों? बोला मेरा थोड़ा काम है। তখন আমাকে হঠাৎ ওনাদের কার্ড দেখায় যে আমি, তখন উনি বলে যে আমি ইডির অফিসার। তখন আর কিছু করার নেই, আমাকে আমার দোকান বন্ধ করে তার সঙ্গে কাজে বেরাতে হয়েছিল। ডিজিটাল লক ছিল, সেগুলো খুলেছি। পেপারে দেখেছি আমার ছবি বেরিয়েছে, টিভিতে দেখেছি আমার নিউজ দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে, আমি নিজেকে টিভিতে দেখতে পাচ্ছি। আমি ফুটপাতে বসে যে নিজেকে টিভিতে দেখবো আমি কখনো ভাবিনি। পার ডে 150-200 টাকা কাজ করতে গেলে খুবই প্রবলেম হয়। যদি ওটা আর্নিং 400-500 টাকা যদি কাজ করতে পারি তাহলে সংসারে খুব ভালো হয়। এখন ডাক্তার দেখাতে গেলে তো ডাক্তারের প্রচুর ভিজিট, ওষুধ কিনতে গেলে তারও প্রচুর দাম। দিনকালের এখন দিন দিন দাম বাড়ছে। মাস গেলে ওই মানে মেরে কেটে 5 থেকে 7 হাজার টাকা করতে হবে, কেন গ্যাস কিনতে হয়। বাড়িতে আমি আছি, মা আছে, আমার বউ আছে, আর 2টো মেয়ে আছে। রান্না বান্না এখন বাড়িতে আমার বউ তৈরি করে। মা একবারে কাজ বাজ মিটিয়ে আসে, আমি দুপুরবেলা চলে আসি, খাওয়া দাওয়া করি। সংসারে তো 3 বেলা খাওয়া দাওয়া, 4টে পেট আমার চলে। একটু যদি কাজ বেশি হয়, এটা যদি 12-13 হাজার টাকা যদি হতো তো একটু চলতো। আর মাও কাজ করে এখন, আগে মাছ বন্ধ করে দিয়েছিল মাঝে, তো মাকে বললাম, মা বললো তুই একা পারবি না, আমি তো বাড়িতেই বসে থাকি, যেহেতু আমি শিখেছি। মাও কাজ করছে। আমার নাম আরতি পাল। এটা 45 বছর ধরে কাজ করছি আমি। আমার স্বামীর কাছ থেকে শিখেছি গোবিন্দ পাল। এই রোদে পাচ্ছি না, ছাতুর ব্যবসাও করছি। ছাতু বন্ধ করে দিয়ে কাস্টমারকে বুঝিয়ে বলে দিচ্ছি বৈকালবেলা আসুন কাজ করে দেবো। এইভাবে সংসারটা চলে যায়, আর সরকার আমাকে কিছুই দেয় না। যদি একটু হেল্প করতো, মানে আমাদের মতন যারা শিল্পরা আছে, হাতে কাজ করা, যেরকম হচ্ছে পাখা তৈরি করা, পুতুল তৈরি করা, এরকম শিল্পরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো আমরাও জানি না কতদিন এই যুদ্ধটা লড়াই করব। আর আমাদের মতন মিস্ত্রির অভাব, অনেক মিস্ত্রি উধাও হয়ে গেছে, আমিও কদিন পরে উধাও হয়ে যেতে পারি।